হে গাইস, তুমি আমার ভাবনা গল্পের পার্ট 4-এ সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটি শুরু করা যাক। ইসি ক্যান্টিনে আসার সাথে সাথেই রোষা বলল, কি রে ইসি, তুই এতক্ষণ কোথায় ছিলি? বিহানও রোষার সাথে সাথে বলল, আর তখন আমাকে ফোন করেছিলি কেন ইসি? কি হয়েছে? আরে চুপ কর তোরা, একটু আমাকে বলতে দে। কথাটা বলে ইসি চেয়ারে বসে সব একে একে বলতে শুরু করলো। আর সব শুনে তো রিপন লাঠি সোটা নিয়ে মারতে যাচ্ছিল নেহাকে। ইসি কোনো রকম আটকে বলল, আরে রিপন, কেন যাচ্ছিস তুই? যা করার নীল আর ওর বন্ধু বান্ধবেরা করবে। বিহান বলল, তাই বলে তুই ওকে ছেড়ে দিবি? এত কিছু হয়ে গেল, তুই আমাদের কেন কিছু বললি না? ইসি উত্তর দিল, আরে বলার আর সময় পেলাম কোথায়? তার আগেই তো নীল নেহাকে নিয়ে হাজার হাজার কথা শুনিয়ে দিল। রিপন বলল, ঠিক করেছে, এতদিনে নীল একটা ঠিক কাজ করেছে, আমি থাকলে তো মেরেই দিতাম। ইসি বলল, রিপন, সবসময় মাথা গরম করলে চলে না, কোনো কোনো সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আমি যদি ওকে তখন মারতাম বা উল্টাপাল্টা বলতাম, তাহলে ওর রাগ কমতো নাকি বাড়তো? আর এতে উল্টো ও আমাদের বিপদ করার জন্য আরো উঠে পড়ে লাগতো। রোষা বলল, তা তুই কি করে ভাবছিস নেহা শুধরে গেছে? দেখবি ও আবার কিছু করবে। রিপনও সাথে সাথে বলল, ঠিক বলেছিস, ও এত সহজে ইসিকে ছেড়ে দিবে বলে আমার মনে হয় না, ও খুব বাজে, আমি জানি। ইসি উত্তরে বলল, আমার কিছু করার চেষ্টা করলে এবার ইসির আসল রূপ দেখবে। আমি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, যদি ও আমাকে আরো উত্তপ্ত করে তাহলে তার ঝলসানি খাবে। বিহান বলল, কিন্তু ইসি, এখন নেহা কোথায়? ইসি উত্তরে বলল, ও তো বেরিয়ে গেল, জানি না এবার কোথায়। রিপন বলল, ইসি, আমাকে একটা কথা বল, এত কিছু হয়ে গেল, তাও তুই এত ঠান্ডা মাথা রেখেছিস কি করে নিজের? কারণ মাথা গরম হলে সব কাজ আরো ভুল হয়ে যাবে, যাতে আমারই ক্ষতি হবে, আর আমি জেনে বুঝে নিজের ক্ষতি করব কেন? রোষা বলল, সত্যি ইসি, তুই যে কি রকম বুঝি না, মাঝে মাঝে রাগে রণচণ্ডী হয়ে যাস, আর মাঝে মাঝে এত শান্ত থাকিস যেন কিছুই হয়নি। বিহান বলল, আরে ও হচ্ছে পৃথিবীর একমাত্র অ্যান্টিক পিস, যা আমাদের কাছেই আছে। রিপন বলল, এটা ঠিক বলেছিস। অপরদিকে নীল, আয়ুষ আর আরুষি নেহাকে খুঁজতে খুঁজতে দেখল ও কলেজের গ্রাউন্ডে আছে। ওরা সবাই দৌড়ে গিয়ে ওর কাছে গেল। নীল বলল, নেহা, তুই ঠিক আছিস? নেহা উত্তরে বলল, কেন, আমি ঠিক থাকলেই বাকি আর না থাকলেই বাকি, এখন তো আমাকে বন্ধু বলতেও তোদের লজ্জা লাগে, তাই না? নীল বলল, প্লিজ নেহা, আমাকে ভুল বুঝিস না, দেখ, তোর ওই কাজের জন্য আমি এত রেগে গিয়েছিলাম যে তখন যা পেরেছি তাই বলেছি। নেহা বলল, রাগে মানুষ সবসময় সত্যি কথা বলে, আর তুইও তোর মনের কথা বলেছিস, ভালো তো। নীল বলল, প্লিজ নেহা, সরি বললাম তো, দেখ, তুই যেটা করেছিস সেটা ভুল, আর আমার বন্ধু ভুল করলে সেটা শুধরে দেওয়া তো আমার দায়িত্ব, তাই না? এখন যদি লোকে বলে যে নেহা খারাপ, তাহলে তো সেটা পরোক্ষভাবে আমার গায়েই লাগবে, তাই না? নীলের কথা শুনে নেহা কেঁদে ফেলল আর নীলকে জড়িয়ে ধরল। নীল নেহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগলি একটা, কেন ওরকম করলি বলতো? নেহা উত্তরে বলল, আমি কি করব? তোরা সবার সামনে ওর হয়ে সাপোর্ট করছিলি, আর আমাকেও সবার সামনে থাপ্পড় মারলো, তাই আমার মাথা গরম হয়ে গেল, আর আমি এরকম করলাম। নীল বলল, তুই যখন ওর প্রতিশোধ নিতে চেয়েছিলি, তাহলে কোনো কম্পিটিশনে ওকে হারিয়ে দিলেই তো হয়ে যেত, কিন্তু এভাবে পিছনে পিছনে ওর ক্ষতি করাটা কিন্তু ঠিক নয়। আয়ুষ বলল, আর আমরা তো জানি আমাদের নেহা এত খারাপ নয়, তাই তো এসেছি তাকে বোঝানোর জন্য। আরুষি বলল, আর কেউ কখনো নিজের অপমান সহ্য করবে না, তাই সেদিন ইসি তোকে চর মেরেছিল, কিন্তু সেই নিয়ে তুই এত পাগলামো করবি? নেহা বলল, আমার ভুল হয়ে গেছে, ইসির প্রজেক্টটা ওভাবে নষ্ট করতে যাওয়া ঠিক হয়নি। আয়ুষ বলল, আমি জানতাম আমাদের নেহা কখনো বাজে মেয়ে নয়, খালি মাঝে মাঝে রেগে যায় আর উল্টাপাল্টা কাজ করে বসে। নীল বলল, নেহা, তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস, তাহলে ইসিকে গিয়ে এখনই সরি বলবি। নেহা উত্তরে বলল, এখনই? নীল বলল, হ্যাঁ। নেহা বলল, ঠিক আছে। নেহা, আরুষি, আয়ুষ আর নীল গেল ক্যান্টিনে ইসির কাছে। রিপন নেহা আর ওদের দেখে দাঁড়িয়ে পড়ল। ইসি রিপনকে বলল, কি হলো রিপন, তুই দাঁড়িয়ে পড়লি কেন? রিপন বলল, ওদিকে দেখ। রিপনের কথা শুনে ইসি পিছন ঘুরে দেখলো নীল আর নেহা আসছে। নেহা ইসির সামনে আসতেই রিপন রাগ চেপে বলল, কি হয়েছে, আরো কিছু করা বাকি আছে নাকি? ইসি বলল, রিপন, আমাকে কথা বলতে দে, কি ব্যাপার,
তোমরা এখানে? নেহা ইশিকে বলল, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে, আর তাই আমি সরি বলতে এসেছি। রিপন বলে উঠল, আবার নতুন নাটক? নেহা বলল, না রিপন, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বুঝতে পেরেছি নিজের ভুলটা কি। নীল বলল, হ্যাঁ রিপন, নেহা ঠিক বলেছে। নেহা আবারও ইশিকে বলল, হ্যাঁ ইশি, আই অ্যাম রিয়েলি সরি। রিপন রাগে বলে উঠল, আমি বিশ্বাস করি না, সব নাটক। ইশি বলল, রিপন তুই চুপ কর, আমি কথা বলছি। নেহা, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। নেহা বলল, সত্যি তো? রিপন বলল, তা তুমি কি মনে করেছ? তোমার মতো সবাই মিথ্যা কথা বলে নাকি? ইশি রিপনকে চোখ রাঙিয়ে দিয়ে বলল, হ্যাঁ নেহা সত্যি। নেহা বলল, তাহলে একটা হাত তো করাই যেতে পারে। ইশি বলল, অবশ্যই। নেহা ইশিকে হাত করলো, কিন্তু সবার চোখের আড়ালে কানে কানে বলল, দ্য গেম ইজ অন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নেহার কথা শুনে ইশি শকড, তার মানে সব নাটক। কিন্তু তখনকার মতো ইশি এখনও কিছু বলল না। থ্যাঙ্কস ইশি, আমাকে ক্ষমা করার জন্য। ইশি বলল, আয়ুষ বলল, ব্যাস এবার সব মিটে গেল। এবার নীল আর ইশি, তোরা খালি কম্পিটিশনটায় ভালোই ফোকাস দে। রোষা বলল, এটা আবার বলার কিছু নাকি, আমি জানি আমাদের ইশি জিতবে। আয়ুষ বলল, ঠিক আছে ইশি, তাহলে পরে দেখা হচ্ছে। আয়ুষ, নেহা আর আরুষি চলে গেল। নীল বলল, ধন্যবাদ ইশি সব মিটিয়ে দেওয়ার জন্য। ইশি উত্তরে বলল, নীল চলে গেল। রিপন বলল, তুই কি সত্যি ওকে ক্ষমা করে দিয়েছিস নাকি ইশি? ইশি উত্তরে বলল, ভেবে তো ছিলাম ক্ষমা করব, কিন্তু একটু আগে যা বলল তাতে আমার ধারণা একদম পাল্টে গেছে। রোষা বলল, মানে কি বলল? কই, আমরা তো শুনলাম না কিছু। রিপন বলল, ওই যখন জড়িয়ে ধরলো তখনই মনে হয় কিছু বলেছে বেটা। ইশি উত্তরে বলল, সে আমাকে বলেছে দ্য গেম ইজ অন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রিপন বলল, কি শয়তান পেতনি, আমি প্রথমেই বলেছিলাম যে ও কিছুতেই এত সহজে শুধরাবে না। বিহান বলল, তাহলে কি করবি ইশি? আমি কিন্তু বলে দিচ্ছি, এরপর ও কিছু করলে আমি ওকে ছাড়বো না, আর তুইও কিছু বলতে পারবি না। ইশি বলল, হ্যাঁ আমিও ছাড়বো না, অনেক হয়েছে, এবার ও কিছু করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। নেহা যে শয়তান সেটা তো বোঝাই গেল, এবার কি করবে নেহা, আর ইশি বা কি করবে? আর এই প্রতিযোগিতার অজুহাতে নীল ইশির বন্ধুত্ব হবে, নাকি নেহার কার্যকলাপের জন্য সব শুরু হওয়ার আগেই ভেঙে যাবে? সামনেই সায়েন্স এক্সিবিশন, আর তার মধ্যে নীল আর ইশিকে একসঙ্গে টিম হয়ে কাজ করতে হবে, আর সেই নিয়েই এখন ওদের মধ্যে কথা হচ্ছে। ইশি বলল, দেখো নীল, আমার মনে হয় এই প্রজেক্টটা নিয়ে এখানে আর আলোচনা না করাই ভালো। নীল বলল, হ্যাঁ কিন্তু আমি তোমার ফ্ল্যাটে যাব, সেটা নিয়ে কেউ আবার কিছু বলবে না তো? ইশি উত্তরে বলল, না এতে বলার কি আছে, তুমি কি আর আমার বাড়িতে চুরি করতে আসছো নাকি? নীল বলল, তা নয়। ইশি আরো বলল, শোনো, তোমার যদি আমার সাথে টিম আপ করে কাজ করতে অসুবিধা হয় তাহলে বলে দাও, আমি স্যারকে বলে দিব। নীল উত্তরে বলল, এই না না, এমা আমি কখন বললাম? ইশি বলল, তাহলে আজ ঠিক বিকাল 6টায় আমার ফ্ল্যাটে চলে আসবে। নীল বলল, ঠিক আছে। কথাগুলো বলা শেষে ইশি ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে বিহান ইশিকে প্রশ্ন করে, এই ইশি, তুই এক্সিবিশন নিয়ে কাজ করা শুরু করে দিয়েছিস? ইশি উত্তরে বলে, না আপাতত করিনি, তবে আজকে বিকাল 6টায় নীল আমার ফ্ল্যাটে এলে আলোচনা শুরু করব। ইশির কথা শুনে সবাই হুড়মুড় করে ইশির সামনে। বিহান বলল, কি বললি, আরেকবার বল। ইশি উত্তরে বলল, কি আবার বললাম, নীল বিকাল 6টায় আমার ফ্ল্যাটে যাবে। রিপন বলল, এই কেসটা কি, তুই শত্রুর মধ্যে আজকাল একটু বেশি ভাব হয়েছে না বিহান? রোষা বলে উঠল, হ্যাঁ পুরো ডাল মে কুছ খালা হে। ইশি উত্তর দিল, শাট আপ, আমরা প্রজেক্টের কাজ করার জন্য কথা বলছি, আর তাছাড়া নীল রাজি হচ্ছিল না আমার ফ্ল্যাটে আসার জন্য, আমি বললাম। বিহান বলল, এই তুই আমাকে তো কোনোদিন বলিস না নিজের বাড়ি আসার জন্য, আর এখন নিজের শত্রুকেই ডেকে অতিথি আপ্যায়ন করছিস, বাহ বাহ। রিপনও বলে উঠল, হ্যাঁ তুই নাকি নিজের ফ্ল্যাটে ছেলেদের আসা পছন্দ করিস না, তার মানে কি আমরা ছেলে আর নীল অন্য কিছু? ইশি উত্তরে বলল, সব কাটাকে কত বড় বাঁশ দিয়ে পেটালে চুপ করবি, তাই বল। বিহান আর রিপন বুঝলো এবার ইশি সত্যি রেগে যাচ্ছে, তাই আর না ঘাটিয়ে বলল, না না, আমরা তো মজা করছিলাম, তাই না রিপন? রিপন বলল, হ্যাঁ তাই তো। বিকাল 6টায়
ইসি নিজের রুমে সবে শাওয়ার নিয়ে এসেছে। বিকালে কলেজ থেকে এসে ওর ফ্রেশ হওয়াটার একটা অভ্যাস আছে। শাওয়ার নিয়ে এসে সবে বিছানায় বসতেই কলিং বেলের আওয়াজ পেল ইসি। দরজা খুলেই দেখলো নীল দাঁড়িয়ে আছে একটা নর্মাল শার্ট আর প্যান্ট পরে। নীল দেখলো ইসি একটা নর্মাল ঢিলেঢালা গেঞ্জি আর প্যান্ট পরে আছে। ইসি বলল, এসো নীল, ভিতরে এসো। ইসি নীলকে ভিতরে এনে বলল, যা যা জোগাড় করে আনতে বলেছিলাম এনেছো তো? নীল বলল, হ্যাঁ এনেছি। ঠিক আছে নীল, তুমি রুমে এসো, তারপর আমরা কাজ শুরু করব। ইসি নীলকে নিজের রুমে নিয়ে গেল। নীল রুমে ঢুকেই বুঝলো যে ইসি সবকিছু গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে, কারণ ওর ঘর খুব সুন্দর করে গুছিয়ে রাখা। আর যেখানে অন্যান্য মেয়েদের ড্রেসিং টেবিলে মেকআপ থাকে, সেখানে ইসি নিজের বইপত্র বোঝাই করে রেখেছে। নীল ইসিকে বলল, বাহ, তুমি তো বেশ গুছিয়েছো ঘরটা। ইসি শুনে হালকা হাসলো আর বলল, নীল বসো তুমি, আমি বাকি বইগুলো নিয়ে আসি। ইসি কথাটা বলে বেরিয়ে গেল আর নীল ঘুরে ঘুরে রুমটা দেখতে লাগলো। রুমের সব জায়গায় খাতা পটর ছিটিয়ে রাখা। নীলের হঠাৎ চোখ যায় একটি ছবির দিকে, যেখানে ইসিকে একদম চেনাই যাচ্ছে না। এখনকার ইসি আর সেই ছবির ইসির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখনকার ইসি যেমন গম্ভীর, প্রয়োজনের বেশি কথা বলে না, ভেবে চিন্তে কাজ করে, ছবির ইসি ঠিক ততটাই চঞ্চল আর প্রণচ্ছন্ন। সেই ইসিকে দেখলে কেউই বলবে না মেয়েটা এরকম গম্ভীর রাগী, কিন্তু এই প্রণচ্ছন্ন হাসিতেই তো ইসিকে এত সুন্দর লাগছে। তাহলে কেন ইসি এরকম গম্ভীর হয়ে থাকে? এইসবই ভাবছিল নীল। তখনই ইসির গলার আওয়াজ শুনে ভদ্রভাবে পরিপাটি হয়ে বসলো। ইসি আসতেই নীল বলল, আসলে তোমার রুমটা খুব সুন্দর। ইসি উত্তরে বলল, ও আচ্ছা, এখানে এসে বসো, এই দেখো এই বইটা বেশ ভালো। নীল গিয়ে ইসির সামনে বসলো আর বইগুলো ঘেটে ঘেটে দেখতে লাগলো। এক্সিবিশন খুব দেরি নেই, তাই দুজন খুব চটপট যতটা পারা যায় কাজ করে রাখলো। কাজ করতে করতে কখন যে 9টা বেজে গেছে জানতেই পারিনি দুজনে। ইসি বলল, এ বাবা, 9টা বেজে গেল, কত দেরি হয়ে গেল। নীল বলল, হ্যাঁ আমার এবার বাড়ি যাওয়া উচিত। ইসি বলল, হ্যাঁ ঠিক আছে, আর কালকে কলেজের লাইব্রেরি থেকে কিছু বই নিতে হবে। নীল বলল, হ্যাঁ সেটা আমি নিয়ে নেব, তবে একটা কথা বলবো, শুনবে? ইসি বলল, কি কথা? নীল বলল, প্রজেক্টটা হওয়ার পর সেটা এক্সিবিশনের আগ পর্যন্ত আমার কাছে থাকবে, এতে তোমার আপত্তি নেই তো? ইসির যে প্রস্তাবটা পছন্দ হয়নি সেটা নীল বুঝতে পারলো, তাই বলল, দেখো আমি যত্ন করেই রাখবো, প্রমিস। দেখো আমি কোনো রিস্ক নিতে চাই না, তাই বললাম। ইসি উত্তরে বলল, না আমি বুঝতে পেরেছি, ঠিক আছে রেখো তোমার কাছে, এটাই ভালো হবে আমার মনে হয়। নীল বলল, ঠিক আছে আজ তবে আসি। ইসি বলল, হ্যাঁ কালকে কি টাইম হবে তোমার? নীল বলল, হ্যাঁ এই প্রজেক্ট শেষ হওয়া না অবধি আমি আসবো বিকালে, চিন্তা নেই। ইসি বলল, থ্যাঙ্কস, কিন্তু তুমি কি করে জানলে আমি এটাই বলবো? নীল ইসির কানের কাছে এসে বলল, কিছু কিছু জিনিস বলতে হয় না, বুঝে নিতে হয়। ওকে বাই। নীল যাওয়ার পর ইসি মনে মনে ভাবতে লাগলো, না এই ঘটনার পুনরাবৃত্তি আমি কিছুতেই করব না, কিছুতেই না। নীলের থেকে আমার দূরে থাকতে হবে। কি এমন হয়েছে? ইসি কিসের কথা বলছে? তাহলে ইসির এই গম্ভীর হওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে? তো গাইস, এই ছিল তুমি আমার ভাবনা গল্পের পার্ট 4। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। বাই বাই, টাটা।